বিয়ের প্রথম রাতেই তমালদের সঙ্গে ঘুমোতে আসেন ওর মা কুলসুম বেগম। 50 ঊর্ধ্ব বৌড়ো এই নারী দরজা লাগানোর আধ ঘন্টা পর ঠক ঠক আওয়াজ করে হাঁক ছেড়ে ডাকাডাকি করে দরজা খুলিয়ে বলেন, ভয়ের স্বপ্ন দেখেছি বাবু, তোরে নিয়ে ভয়ের স্বপ্ন দেখেছি, আমি এইখানেই শোবো। বিছানার ওপর ঘোমটা সমেত বসে থাকা সদ্য বিবাহিত বউটি ঘোমটা সরিয়ে হতবম্ব চোখে তাকালো। তমালও থতমত। আমতা আমতা করে কিছু একটা বলতে নিলে কুলসুম বেগম এক ধমক দিলেন। তমাল সরে গিয়ে ঘরে ঢোকার জায়গা করে দিল। কুলসুম বেগম সোজা বিছানার ওপর উঠে গিয়ে শুয়ে পড়ল। বাতি নিভিয়ে শুয়ে পড়ো বউ, তোমার কিন্তু সকালবেলায় ওঠা লাগবে। তমাল দাঁড়িয়ে আছে, ও দৃষ্টি সাইমার দিকে নিবদ্ধ। সাইমা কিছুই বলল না, শরীর থেকে ঘোমটা সরিয়ে নেমে এলো। বাথরুমে গিয়ে সব পাল্টে একটা সুতির 3 পিস পরে এসে আয়নার সামনে বসল। চুলগুলো সব আঁচড়াচ্ছে। কুলসুম বেগম ফের বোঝা চোখে বলে উঠল, তমাল, তুই বাবা আজকে নিচে শুয়ে পড়, নাকি তোর বাপের কাছে গিয়ে শুবি? এইখানেই শোবো, তুমি ঘুমাও। সাইমার বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাসের শব্দ কেউ শুনতে পেল না। সাইমা বিছানায় শুয়ে পড়তে তমাল ঘরের বাতি নিভিয়ে রুম থেকে বেরিয়ে গেল। মন মেজাজ দুটোই চূড়ান্ত রকমের খারাপ লাগছে। এই মুহূর্তে একটা সিগারেট না জ্বালালেই চলছে না। আনিস সাহেব ডাইনিংয়ের বাতি জ্বালিয়ে দেখলেন রান্নাঘরের পাশের বারান্দা খোলা, সেখান থেকে দমকা বাতাস আসছে। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আবহাওয়া বেশ শীতল। তিনি চপ্পল পায়ে বারান্দার দিকে এগোলেন দরজা আটকে দিতে, কিন্তু তমালকে সেখানে দেখে বেশ অবাকই হলেন। তুই এখানে কি করিস? তমাল হঠাৎই চমকে ওঠে। পর মুহূর্তে নিজের বাবাকে দেখে খানিকটা ধাতস্থ হয়ে আনমনে উত্তর দেয়, এমনি। তুমি কি জন্য? কিছু লাগবে? আনিস সাহেব ছেলের পাশে এসে দাঁড়ালেন। তোর মা ঘুমিয়ে পড়েছে? তোর মা এরকম ছিল না রে বাবু, যতদিন যাচ্ছে ও কেমন পাল্টে যাচ্ছে। ওকে নিয়ে কি করা যায় আমিও নিজে অনেক ভেবেছি। তমাল কোনো উত্তর করল না। হাতের ভেতর জ্বলন্ত সিগারেট লুকিয়ে রেখেছিল বাবাকে দেখে, সেটা গ্রিল দিয়ে বাইরে ছুঁড়ে ফেলল। অনিস সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। আমি ওকে বোঝাবো, এখন তোর বিয়ে হয়েছে, তোর জীবনেও প্রাইভেসি দরকার। মাকে একটা ভালো সাইকিয়াট্রিস্ট দেখালে হয় না বাবা? ও কি ভাববে? আমরা ওকে পাগল ভাবছি। তমাল দীর্ঘশ্বাস গোপন করে, সাইমা খুব অস্বস্তি বোধ করছে, আমি ওকে কি জবাব দেব? বৌমার সঙ্গে আমি কথা বলবো, তুই এসব নিয়ে চিন্তা করিস না। এখন এইভাবে দাঁড়িয়ে না থেকে এসে শুয়ে পড়, আমার ঘরে আয়। তমাল কথা বাড়ালো না, চুপচাপ আনিস সাহেবের পেছন পেছন তার ঘরে গিয়ে উপস্থিত হলো। অনেক রাত অবধি সাইমা জেগে রইল। এপাশ ওপাশ করেও কিছুতেই ঘুম আনতে পারল না তার দু চোখে। পাশে তার শাশুড়ি ভোঁস ভোঁস করে নাক ডেকে ঘুমোচ্ছেন। বাইরে বৃষ্টির তাণ্ডব। মাঝরাত থেকেই বড় বড় ফোঁটা নামতে শুরু করেছে। পৃথিবী পুরোপুরি শীতল, আরামদায়ক। এমন আরামে কাঁথা মুড়ি দিয়ে শান্তির ঘুম ঘুমানোই যায়। কিন্তু সাইমার মনে হচ্ছে এই মুহূর্তে সে পৃথিবীর সবচেয়ে অশান্তিজনক জায়গায় রয়েছে। তমালের সঙ্গে তার বিয়েটা পুরোপুরি পারিবারিকভাবে হয়নি, কিছুটা নিজ উদ্যোগও ছিল। তমালের সঙ্গে পরিচয় বছর 2 আগে একটা ডিবেট ক্লাবের অনুষ্ঠানে। তমাল ছিল গেস্ট আর সাইমা হোস্ট। সেখান থেকেই আলাপ। অনুষ্ঠানের বাইরেও 2বার মিট আপ করেছিল তারা। তারপর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠল। বলা বাহুল্য, তেমন প্রেম না থাকলেও একসাথে সারা জীবন পার করে দেওয়ার সিদ্ধান্তটা অনায়াসে নিয়েছিল 2 জনে। সাইমার পরিবার থেকে কোনো ঝামেলাই হয়নি। এডুকেটেড মেয়ে, জব করছে, ছেলেও ভালো, পরিবার উচ্চবংশীয়। তমালের বাবা এবং 2 চাচা একদিন এলেন, কথা বলে দিন তারিখ পাকাপোক্ত করলেন। মধ্যে শুধু একবার ওর শাশুড়ির সঙ্গে ভিডিও কলে কথা হয়েছিল সাইমার। তখন ওনাকে কেমন একটা লেগেছিল, যেন সাইমাকে ঠিক পছন্দ করতে পারছেন না। সাইমার বড় ফুফু বললেন, সব মেয়েকেই অনেক কিছু মানিয়ে গুছিয়ে শ্বশুরঘর করতে হয়। সাইমা তাই খুব একটা পাত্তা দিল না। বিষয়টা হলো, কিন্তু আজ এমন আচরণে সাইমার ভেতরটা ফেটে যাচ্ছে। মাথার ভেতর একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, সে কোনো ভুল সিদ্ধান্ত নিল না তো? শেষ রাতের দিকে চোখটা লেগে এসেছিল। 6টা না বাজতেই শাশুড়ি ডাকাডাকিতে লাল চোখে উঠে বসল সে।
কুলসুম বেগম ইতিমধ্যেই উঠে নামাজ পড়ে ফেলেছেন। সাইমার দিকে তাকিয়ে বললেন, তুমি কি নামাজ কালমা পড়ো না? সাইমা থতমত খেল। জি, আজ রাতে ঘুম হয়নি তো, তাই সকালে হয়েছে। ওই রকম 2-1 রাত আমরাও অনেক না ঘুমিয়েই কাটিয়েছি। তাই বলে বেলা পর্যন্ত বিছানায় গড়াগড়ি খাইনি। এখন শ্বশুরবাড়ি এসেছ, স্বামীর ঘরে এসেছ, এইখানে তোমার অনেক দায়িত্ব, বুঝতে পেরেছ? সাইমা মাথা দোলালো। সকালে নাস্তাটা সবাই 8টার মধ্যেই খায়। উঠে হাত মুখ ধুয়ে রান্নাঘরে আসো। রুটি বেলতে জানো তো নাকি? সাইমা পুনরায় মাথা দোলালো। যাক, পারো তাহলে কিছু। আজকালকার মেয়েরা তো আবার খাওয়ার ঘুম ছাড়া কিছুই বোঝে না। আসো, আমি আলু ভাজা বসাচ্ছি, তুমি হাতে হাতে রুটি বেলে দাও। সাইমার ইচ্ছে করলো হাত পা ছড়িয়ে ও কাঁদবে কতক্ষণ। বালিশের পাশ থেকে ফোন নিয়ে দেখল সবে 6টা 12 বাজে। বাইরে এখনো বৃষ্টি পড়ছে। এমন আবহাওয়ায় কার ইচ্ছে করে এই ভোরে উঠে রান্নাঘরে যেতে? তার উপর সারা রাত ঘুমই হয়নি। সর্বসাকুল্যে ঘণ্টাখানেক ঘুমিয়েছি মাত্র। তবু সাইমাকে উঠতে হলো। এখন তার মুখের ওপর চিৎকার করে মাকে বলতে পারবে না, আমাকে ঘুমাতে দাও, বিরক্ত করো না। সাইমার হঠাৎ করে 2 চোখ ভিজে উঠল। মায়ের মমতা এখনো হাড়ে হাড়ে সে বুঝতে পারছে। কুলসুম বেগম একা একাই গজগজ করতে করতে আলুকুচি করছেন। সাইমা নিঃশব্দে গিয়ে দরজার পাশে দাঁড়ালো। কুলসুম বেগম তার উপস্থিতির টের পেয়ে রাগ সমেত বললেন, মেয়ে মানুষ এত ঢিলেমি করলে হয় না বউ। তুমি নতুন এসেছ তাই কিছু বললাম না, কিন্তু আমার সংসারে সব টাইম টু টাইম হওয়া যায়। কতক্ষণ আগে বলে এসেছি, আর এখন আসছো? যাও, ওইখানে আটার বয়াম আছে, আর এই পাতিলে সবসময় আমি রুটির ডো বানাই। বেলন ফিরি ওই লাল ড্রয়ারে, বের করে তাড়াতাড়ি রুটি বেলো। সাইমা চুপচাপ সবগুলো আদেশ পালন করতে লাগলো। সে হিসেব করে দেখল ওর ঘরে মাত্র 4 জন আছে। 4 জনের জন্য 15টার বেশি রুটির দরকার নেই। সেই হিসেবেই পানি চুলায় বসালো। তা দেখে কুলসুম বেগম আবার তেলে বেগুনে জ্বলে উঠলেন। এত দূর পানি দিয়ে কি করবে? কয় পিস রুটি বানাবে তুমি? আরও পানি নাও, 30 পিসের নিচে যেন কম না হয়। সাইমার মাথা ঘুরে উঠল। এত রুটি কে খাবে আম্মা? কে খাবে তা দিয়ে তোমার কাজ কি? আমি খাবো, তোমার শ্বশুর খাবে, তামাল খাবে। তোমার মন চাইলে খাবে, নাইলে খাবে না। তোমাকে 30 পিস বানাতে বলেছি, 30 পিসই বানাও। সাইমার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে।